কে আপনি? শিউলি। একটু আগে আপনি কি গান করছিলেন? আপনি কি হাসছিলেন? আপনি হাসছিলেন কেন? মজা করছিলাম। আমার হাসি অনেক সুন্দর, তাই না? জঘন্য। জঘন্য। মুখে বলছেন জঘন্য, কিন্তু আপনার চোখ দেখে মনে হয়েছে আপনি মুগ্ধ হয়েছেন। কোথায় থাকেন আপনি? আমি আমি এই গ্রামেই থাকি। কি করেন? ঘুরে বেড়াই। আপনি কোথাও যাচ্ছিলেন? এ তো কাছেই। কাছে কোথায় বলুন। এই গ্রামে কোথায় কি আছে সবই আমার মুখস্থ। ছায়াবিথি গেস্ট হাউসটা চেনেন? চিনব না কেন? চলুন আমি আপনাকে পৌঁছে দিই। কি হলো? এদিকে কেন? আমরা তো এদিকে যাব। এই রাস্তা ধরে গেলে অনেক সময় লাগবে, আর এই জঙ্গল দিয়ে গেলে আপনি শর্টকাটে পৌঁছে যেতে পারবেন। চলুন। শিউলি, 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 শিউলি। Good morning, sir. মর্নিং। Sorry, sir. Good afternoon. আপনি? আমি এই গেস্ট হাউসের ম্যানেজার রফিক আহমেদ। ওকে, আমার একটা রুম বুক দেওয়া আছে। আপনার নামটা প্লিজ? জি, আমার নাম সাইফ মাহমুদ। হো, সাইফ মাহমুদ। হ্যাঁ স্যার, আপনি ওই দৈনিক অন্য দেশের ক্রাইম রিপোর্টার না? একটু আগে একটা মেয়ে শিউলি নামে, ও কি এসেছিল? মেয়ে? না তো। আপনি জানবেন কি করে? আপনি দুপুরকে সকাল বানিয়ে ফেললেন। না মানে ওই আচ্ছা, আপনি একটু বোর্ডার লিস্টে চেক করুন, দেখুন যে শিউলি নামে কোনো মেয়ে আছে কি।
স্যার, ভোটার লিস্ট আমার কাছে একেবারে মুখস্থ। শিউলি নামের কোনো মেয়ে এখানে থাকে না, তবে হ্যাঁ একটা মেয়ে থাকে, ওর নাম হচ্ছে মারিয়া। মারিয়া? উনি এখন কোথায়? উনি এখানেই আছেন, বাইরে কোথাও, হয়তো এই চত্বরের ভেতরেই আছেন হয়তো। চলুন, আপনার চাবিটা দিয়ে দিচ্ছি আমি, আসুন। লাগেছে থাক, ওরা নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, চলো। আপনি? আপনার রুমটা গুছিয়ে দিতে এসেছি। এটা যে আমার রুম, আপনি কি করে জানলেন? জেনে নিয়েছি। কি করে জানলেন? রিসেপশনে রেজিস্ট্রি খাতায় আপনার নাম দেখে বুঝলাম এই রুমটা আপনার। আপনি আসিফ মাহমুদ, দৈনিক অন্যদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার। কি ঠিক বলেছি? কিন্তু ম্যানেজার সাহেব তো বললেন উনি আপনাকে দেখেননি। দেখবেন কি করে? আমি ওনাকে না জানিয়ে রেজিস্ট্রি খাতাটা দেখে নিয়েছি। ম্যানেজার আপনাকে চেনে? দেখলে অবশ্য চিনবে, কিন্তু আমি ওনার সাথে কখনোই দেখা করব না। কেন? কারণ আছে। কারণ হচ্ছে এই যে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, আপনার রুমে এসেছি, এটা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আপনি আমাকে আর দেখতে পাবেন না। কিন্তু কেন? কেন এই প্রশ্নের উত্তর আপনিই ভাবুন। আমার রুমে ঢুকলেন কি করে আপনি? আপনার দরজাটা খোলাই ছিল। আমি তো আপনাকে আমার রুম গুছাতে বলিনি, আপনি গুছালেন কেন? আরে, গুছিয়ে দেওয়াটা কি অন্যায় হচ্ছে? না, অন্যায় হয়নি, কিন্তু কিরকম যেন আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। বকশিসের আশায় মাঝে মাঝে আমি এখন দুষ্টামি করি, ওসব গাইডের কাছে করি। গাইড? গাইড হিসেবে কি কাজ করেন আপনি? এই যে আপনি যেখানে যেখানে যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। আমার গাইড হবেন আপনি? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? মানে আপনি যদি আমাকে না বলেন তাহলে আপনি কোথায় কোথায় যেতে চান আমি আপনাকে নিয়ে যাব কি করে? আমি আমার পত্রিকার জন্য একটা প্রতিবেদন তৈরি করতে এসেছি। কিসের প্রতিবেদন? কিছুদিন আগে এই গ্রামে দুজন লোক রহস্যজনকভাবে খুন হয়েছে, জানেন আপনি? গ্রামের সবাই জানে। সেই খুনের রহস্য উদ্ঘাটনের জন্য আমি এসেছি। পরিশ্রম করে। কেন? এর আগে পুলিশ অনেক চেষ্টা করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আমি পারব। আপনি আমার গাইড হবেন তো? কাল বলবো। আসি। শুনুন, আপনার বকশিস নেবেন না? আপনার কাছ থেকে নিব না। আসি। মেয়েটার সবগুলো অ্যাক্টিভিটিসই অদ্ভুত। রাস্তার ডান পাশে চলে যেতে দেখলাম, ঠিক 2 সেকেন্ড পর রাস্তার বাঁ পাশে ওর হাসি শুনতে পেলাম। 2 সেকেন্ডে ও কিভাবে ডান পাশ থেকে বাম পাশে গেল, কোনো মানুষের পক্ষে তো তা সম্ভব নয়। আমার রুমেও ও ঢুকলো কি করে? দরজায় লক থাকারই তো কথা, অথচ ও বলছে খোলা ছিল। না, মিলছে না। কেন ভাই, সমস্যা হয়ে গেছে, ভয়াবহ সমস্যা। একটা পত্রিকায় বিরাট একটা নিউজ আসছে, নিউজের মধ্যে আপনার নাম সব আসছে। সরকার সন্দেহ করতেছে আপনি খুনের সাথে জড়িত।
আপনি কাঁদছেন কেন? আপনার নাম তো মারিয়া, এম আই রাইট? আপনি কি করে জানলেন? এই ছায়াবতী রেস্ট হাউসে আপনি একমাত্র ফিমেল বোর্ডার। এটা জানা খুব বেশি কঠিন কিছু না। শুনুন, একটু পরেই সন্ধ্যা নামবে। আপনার একা এখানে থাকাটা ঠিক হবে না। আমার বিপদ হলে আপনার কি যায় আসে? আসে, অনেক কিছু যায় আসে। পুলিশ আসবে, বোর্ডারদেরকে জিজ্ঞাসাবাদ করবে, হয়রানি করবে। এটা হচ্ছে একদিক। আর আরেকটা দিক হচ্ছে, আপনি বিপদে পড়েন সেটা আমাদের কারোই কাম্য নয়। সুতরাং আপনি প্লিজ রুমে চলে যান। আর আপনি বোধহয় জানেন না, কিছুদিন আগে পাশের জঙ্গলে 2 জন মানুষ খুন হয়েছে। এবং এখনো পর্যন্ত খুনি ধরা পড়েনি। সো প্লিজ। জি রাজেক সাহেব, থ্যাংক ইউ। থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। জি, সালাম আলাইকুম। আবার পরে কথা হবে। হাবিল কাবিল মার্ডার কেসের আইও থানার এসআই রাজেক সাহেব, ওনার সঙ্গে কথা বললাম। নতুন কোনো তথ্য পেয়েছেন? কিছু। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার কেমন আছেন? এই তো বসো বসো। আমি শুনলাম আপনি থানায় গিয়েছিলেন, নতুন কোনো ইনফরমেশন পেয়েছেন? হ্যাঁ, কিছু তো পেয়েছি। তোমার খবর কি? তোমার কাছে কোনো ইনফরমেশন আছে নাকি? আমার কাছে কিছু ইনফরমেশন আছে। হাবিল এবং কাবিল প্রতিদিনই এই গেস্ট হাউসে আসতো, আমি জানতে পেরেছি। এবং ম্যানেজার রফিক আর বাদলের সাথে বসে তাস খেলতো। ম্যানেজার সেটা স্বীকার করেছে? ম্যানেজারের সাথে আমার এখনো কথা হয়নি, তবে রাতে কথা হবে। আর বাদলের সাথে কথা হয়েছে। বাদল? বাদল স্বীকার করেছে? বাদল তো বলে হাবিল এবং কাবিলকে সে চেনেই না, তবে তার অ্যাটিটিউডগুলো আমার কাছে খুব সন্দেহজনক মনে হয়েছে। তো এই ইনফরমেশনটা তোমাকে কে দিয়েছে? আমাকে ইনফরমেশনটা দিয়েছে হাবিলের এক বন্ধু, ওর নাম দেলোয়ার, জামগড়ায় বাড়ি। আচ্ছা, তো তুমি দেলোয়ারকে চেনো কি করে? দেলোয়ারকে চিনি, আমাদের অফিসে বিজ্ঞাপন বিভাগে একটি ছেলে আছে, ওর নাম মিজান। মিজান এবং দেলোয়ার একই ম্যাচে থাকে। তো দেলোয়ার কি এখানে আসছে নাকি কখনো তাসের আড্ডায়? 1-2 দিন এসেছিল, তবে ম্যানেজার রফিক এবং বাদলকে সে চেনে বলল। ফয়সাল, ম্যানেজারকে একটু ডেকে নিয়ে আসতে পারবি? পারবো না কেন ভাই? সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উনি বাউন্ড। কিন্তু উনি তো ঢাকায় গেছে। ভাই আমি বাদলকে ডেকে নিয়ে আসি। না না না, দরকার নেই। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই জানে হাবিল কাবিল সাপের কামড়ে মারা গেছে, পুলিশও তাই বলছে, তাহলে এটা নিয়ে এত কথা কেন? আর এটা মার্ডার কেসই বা হবে কেন? ম্যানেজার আর বাদলের ভূমিকা এখানে থাকবে কেন? কেসটাকে মার্ডার কেস বলা হচ্ছে এই কারণে যে হাবিল কাবিলের বাবা এটা মার্ডার কেস হিসেবে কেস করেছে। উনি ভুল করেছেন। ভুল না ফয়সাল, ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে যে হাবিলকে যখন স্নেক বাইট করেছে তার 10 সেকেন্ড পরে কাবিলকে কামড়েছে। স্নেক বাইটের 5 মিনিট পরে তারা মারা গেছে। যদি পায়ে জুতোই থাকে তাহলে তো সাপের কামড়ে মৃত্যু হওয়ার কথা না। রাইট। লাশ দুটোর পায়ে কি জুতো পরা ছিল? পুলিশ অবশ্য মানা করেছে, বললো যে জুতো পরা ছিল না, বাট আই হ্যাভ ডাউট। আমার কাছে বিষয়টা খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে। তাহলে কি হাবিল কাবিলের মৃত্যুটা রহস্যের কুয়াশায় ঢাকা থাকবে? রহস্য উদ্ঘাটন করা সম্ভব সুজন, বিকজ আমাদের হাতে ক্লু রয়েছে। ক্লু নাম্বার 1, বাদল কেন বলল যে হাবিল কাবিলকে সে চেনে না? তার মানে বাদল কিছু জানে, সে বিষয়টা হাইড করতে যাচ্ছে। ক্লু নাম্বার 2, জঙ্গলে কোনো কোবরা সাপ পাওয়া যায়নি।
ক্লু নাম্বার 3, জুতা ছাড়া কেন ওরা থাকবে? হতে পারে ওই দিন জুতা পরে যায়নি, স্যান্ডেল পরে গিয়েছিল। হ্যাঁ, হতে পারে, কিন্তু ওর বাবা কিন্তু তা বলছে না। ওদের বাবা বলছে যে তারা যে জুতো পরে সবসময় বের হয় সেই জুতো জোড়া বাসায় নেই। তার মানে ওরা জুতো পরেই বের হয়েছিল। হাবিল কাবিলের বাবা যে সত্য কথা বলছে এটা কে জানে? উনি যে সত্য কথা বলছে সেটার কিছু প্রমাণ আমার কাছে আছে, কিন্তু সুজন ব্যাপারটা তা না। আমার কাছে কেন যেন মনে হয় যে এরকম তো হতে পারে যে হাবিল কাবিলের জুতা খুলতে বাধ্য করেছে ওরা, এবং জুতা খোলার পরে কোবরা দিয়ে তাদেরকে দংশন করানো হয়েছে। হতে পারে না? হতে পারে। ইয়েস, এটা হতে পারে। মারিয়া, কি হয়েছে বলবে তো? আচ্ছা, আমি তো বাবা মাকে রাজি করিয়েছি, তারা আমাদের সাথে বিদেশে যাবে রাজি হয়েছে। এই যে এখানে 3টা পাসপোর্ট আছে, তুমি এটা রাখো, দেখো ভিসা পাও কিনা। কি হয়েছে? শুধুই কাঁদছো, কথা বলছো না, কি হয়েছে বলবে তোমাকে? রবিন, আব্বু বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না রবিন। আমার তো আর কোনো পথ খোলা থাকলো না। একটাই পথ মারিয়া, তোমার আর আমার চিরতরে আলাদা হয়ে যাও। রবিন, প্লিজ না। তোমার বাবার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করতে পারবো, তাতে হয়তো আমার বাবা মার জীবনটা নষ্ট হয়ে যাবে। যদি সেটাও মেনে নিই, কিন্তু তোমার যে ক্ষতিটা হবে সেটা মেনে নিতে পারবো না। না রবিন, রবিন প্লিজ, রবিন আমাকে ছেড়ে যেও না প্লিজ রবিন। ছাড়ো। রবিন, ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দিন। কি করছেন? কি করছেন এগুলো? ছেড়ে দিন। আপনি উঠুন। কি করছেন আপনি? কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ, আসুন।
বসুন, প্লিজ বসুন। শুনুন, আমাকে বলুন বলুন আপনার কি এত কষ্ট? আমাকে বললে আপনি হালকা হবেন, বলুন। আমি 3 বছর যাবৎ একটা ছেলেকে ভালোবাসি। ওর নাম রবিন। হঠাৎ করেই আমার আব্বু আমাদের সম্পর্কের কথা জানতে পারে, আর জানার পর আমার আব্বু ওর বাবা মাকে গিয়ে শাসায় যদি রবিন আমার সাথে সম্পর্ক রাখে অথবা আমাকে বিয়ে করতে চায় তাহলে ওদের সবাইকে জেলে পাঠাবে, এমনকি রবিনকেও। আপনার বাবা কি করেন? পুলিশের ডিআইসি। আর রবিন রবিন কি করেন? ও একটা প্রাইভেট ফার্মে ছোট একটা চাকরি করে। তো এটা তো খুবই সামান্য একটা ব্যাপার। সামান্য নয়, রবিন আমাকে ছেড়ে চলে গেছে। আমি রবিনকে ছাড়া বাঁচব না। ভুল, একদম ভুল। এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়। আমি তো একজনকে ভালোবাসতাম, প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেও ভালোবাসতো আমায়। কিন্তু আমাদের ভালোবাসাটা বিয়ে পর্যন্ত গড়ায়নি ওর বাবার জন্যে। ওর বাবা অনেক পয়সার মালিক, ব্যবসা করে। সে এরকম একজন ছাপোষার সাংবাদিকের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায়নি। তাতে কি হয়েছে? আমাদের ভালোবাসা তো মরে যায়নি। আমাদের এই সমাজে কটা ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ায় বলুন? বাস্তবতাটা মেনে নিতেই হবে। এনিওয়ে, আপনি এখানে কেন চলে এসেছেন সেটা বলেন। বাবা জোর করে আমাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই পালিয়ে এসেছেন। রবিনের ফোন নাম্বারটা আমাকে বলুন তো, আমি ওর সঙ্গে কথা বলবো। কেন বলুন তো? আমি ওনার সঙ্গে কথা বলতে চাই, দেখি কোনো সলিউশন করা যায় কিনা। প্লিজ দিন। আপনি শুয়ে পড়ুন। ঘুম আসবে না? নিশ্চয়ই আসবে, কেন আসবে না? আপনি ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন ঘুম আসবে। গুড নাইট, স্লিপ টাইট। এই আপনার পেঁপে গাছ। থ্যাংক ইউ। এখানে কেন এলেন? কিছুদিন আগে এখানে দুজনকে সাপে কামড়িয়েছিল, জানেন আপনি? শুনেছি। ওরা দু ভাই, ওদেরকে চিনতেন আপনি? এই বাগানে তো সাপ নেই, কামড়াবে কি করে? সাপ নেই আপনি কি করে জানেন? বারে, আমি তো এখানে প্রায় আসি, কিন্তু আমি কখনো এখানে সাপ দেখিনি।
আমার কি মনে হচ্ছে জানেন? নিশ্চয়ই এখানে গর্ত করে কিছু রাখা হয়েছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু কোদাল নিয়ে আসবো? এখানে কোদাল কোথায় পাবেন? আমার কাছেই আছে। তাকিয়ে আছেন কেন? নিন, এই নিন, গর্ত খোঁড়া শুরু করুন। দেখুন এটার ভিতর কি আছে। নিন। আমি আসি। প্লিজ যাবেন না, আর কিছুক্ষণ থাকুন। কেন? এই জুতোগুলো আপনার জন্যই পেয়েছি। থ্যাঙ্কস। আমি আসি। আবার দেখা হবে। সত্যি বলছেন তো? হুম। আচ্ছা, কোথায় দেখা হবে? এই তো এখানে কোথাও। কিন্তু আমার সাথে যে আপনার দেখা হয়েছে, এটা যদি আপনি আর কাউকে বলেন, তাহলে আপনার সাথে আর দেখা হবে না। ঠিক আছে। আসি। কে এই মেয়ে? আপনি কখন এসেছেন? অনেক। ও সরি, আপনাকে বসিয়ে রাখলাম। সরি বলছেন কেন? আপনাকে তো বলি কখন আসবো। না বললেও আমি আপনার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম। আরে বাবা, কেন? আপনি বলেছিলেন আজ বলবেন আপনি আমার গাইড হবেন কিনা। গাইড হলে আমাকে কত টাকা দিবেন? আপনি কত টাকা চান? ডেইলি 1000। ওকে, ডান। থ্যাংক ইউ। আজ কোথাও যাব না। এই গেস্ট হাউসের চত্বরটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো আর আপনার সাথে গল্প করব। ঠিক আছে? আচ্ছা, আমি হাসলে আপনি এভাবে তাকিয়ে থাকেন কেন? আপনার হাসিটা ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর? বাপ রে বাপ। আচ্ছা, সুন্দর তো বুঝলাম, কিন্তু ভয়ঙ্কর কেন?
আপনার হাসিটা শুনলে কি হলো, থামলেন কেন? অবশ্য অপ্রিয় সত্য কথা বলার সাহস আপনার আছে, অ্যান্ড আই লাইক ইট। আপনার হাসি শুনলে আমার বুকের ভিতরে রক্ত ছলকে ওঠে। ছলকে ওঠে? তো সেটা ভয়ের না আনন্দের? তীব্র আনন্দে। তো দেখার ইচ্ছাটা কি তীব্র? তীব্র আনন্দের কথা যেহেতু বলেছি, সেহেতু দেখার ইচ্ছেটাও তীব্র। আমার অন্তরটা দুর্ভেদ্য দুর্গের মতো। কেউ যদি উঁচু দেয়াল টপকে, কেউ যদি প্রহরীর চোখ এড়িয়ে ভিতরে ঢুকতে পারে, আমি তাকে সাধুবাদ জানাবো, বীরের মতো। দেয়াল টপকে ভেতরে ঢুকতে গেলে অনুপ্রবেশ হবে না? অনুপ্রবেশ অবশ্যই, তা হবে বিশুদ্ধ। তাহলে তো আটঘাট বেঁধে প্রস্তুতি নিতে হয়। সরি সরি সরি, আমি বা বেশি হাসলে আপনার হাঁটাটা দিতে পারি, তার থেকে বরং আমরা হাঁটিয়ে কথা বলি। চলুন। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনি সব সময় আপনাকে একটা রহস্যের চাদরে ঢেকে রাখেন। এটা কি মানে এরকমই স্বাভাবিক, নাকি এটা আপনার সহজাত প্রবৃত্ত? স্বভাব বলতে পারেন। আচ্ছা, রহস্যময়তা আপনার কি ভালো লাগে না? হ্যাঁ, এতটাই ভালো লাগে যে আমি অস্থির হয়ে উঠি। তাই নাকি? তো এত অস্থির হন কেন? রহস্য ভেদ করতে আমি মরিয়া হয়ে উঠি। তাই নাকি? আমি তো সেটাই চাই। সত্যি চান? চাই, কারণ নিজের রহস্যজাল ছেঁড়ার মতো সামর্থ্য আমার নেই। কেন নেই? জানি না। কাল অনেক রাতে আপনি আমার রুমের দরজায় নক করেছিলেন, তাই না? আমি আপনাকে জাগাতে এসেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে ভেবে আপনাকে আর জাগাইনি, তাই চলে গেছি। আমার ঘুম ভেঙে গিয়েছিল, কারণ আমি টের পেয়েছিলাম যে আপনি এসেছেন। তারপর আমি নিচে নামে আসি। আমি দূর থেকে আপনাকে দেখেছি। আপনি একটা গান করছিলেন, কিন্তু গানটা আমার কাছে কেমন যেন কান্নার সুর বলে মনে হচ্ছিল। ওহ, আপনি আমার এত কাছাকাছি ছিলেন, আমি টেরই পাইনি। রাত 2:30টায় আমার কাছে আসাটা চরম অস্বাভাবিক। আপনার কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। কেন নয়? আপনাকে তো আগেই বলেছি আমি আশেপাশেই থাকি, আর এখানে আমার অবাধ যাতায়াত। তাই বলে একটা মেয়ে অত রাতে? ভয় পেয়েছেন? হ্যালো, হ্যাঁ বলো। দেলোয়ার তো এসছে। কথা হয়েছে? না, ওর সাথে কোনো কথা হয়নি আমার। আপনাকে ছাড়া তো আমি কথা বলবো না। গেস্ট হাউসের ভিতরে ওর সঙ্গে কথা না বলাই ভালো। হ্যাঁ, দেলোয়ারও সেই কথাই বলেছে। সন্ধ্যার পর কথা বললে ভালো হবে। ঠিক আছে ভাই, তাহলে রাখি। ওকে বাই। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি একটু পাশে যাব। কোথায়? আশপাশে একটু কাজ আছে। আমিও যাই সাথে, চলে। না, তুমি গেস্ট হাউসে থাকো, দেখো বাদলের কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে পারো কিনা। ওকে ওকে।
এদিকে কোথায় যাচ্ছি আমরা? আগে আসুন না। সাপ! কাউকে খুঁজছেন? হ্যাঁ? কাউকে খুঁজছেন? না। আপনি কিন্তু বেশ নিষ্ঠুর। নিষ্ঠুর? তা নয় তো কি, সেই 7 সকালে বলেছিলাম আপনার সাথে বাইরে যেতে চাই, অথচ আপনি নিলেন না। তারপর থেকে আপনার জন্য শুধু অপেক্ষাই করে যাচ্ছি, আর আপনি এখানে একা একা বসে আছেন। ইনফ্যাক্ট আপনি আমার জন্য অপেক্ষা করবেন সেটা ভাবিনি। ভাবেননি কারণ আমার প্রতি যে আপনার একটা দায়িত্ব আছে সেটাই আপনি ভুলে গেছেন। দায়িত্ব? অবশ্যই দায়িত্ব। আপনি আমাকে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন, বলতে পারেন নতুন জীবন দিয়েছেন। তাই এখানে আমার সমস্ত দায়িত্ব এখন আপনার। আপনার বাবা মার সঙ্গে কথা হয়েছে? আপাতত তাদের সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছে আমার নেই। আপনি রবিনকে ফোনে পেয়েছিলেন? না, পেলাম না। থাক, ওকে আর ফোন করবার প্রয়োজন নেই। আমি ওর উপর আস্থা হারিয়ে ফেলি। কেন? যে মানুষটা শুধুমাত্র আমার আব্বুর থ্রেটের ভয়ে এতদিনকার সম্পর্ক ছিন্ন করতে পারে, তার উপর কি আস্থা রাখা যায়? না, মানে এমনও তো হতে পারে যে আপনার কথা অনুযায়ী চললে ওকে হয়তো জেল খাটতে হতো। খাটতে হলে খাটতো। যে আমাদের ভালোবাসার জন্য ও স্যাক্রিফাইস করতে জানে। এত সহজে কি ভালোবাসা শেষ হয়ে যায়? আরে দেলোয়ার যে, হ্যাঁ, অনেকদিন পর আসলা। কেমন আছেন বাদল ভাই? এই তো চলে যাচ্ছে। ভাই নেই? আছেন? না, উনি ঢাকায় গেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। ওই তো বলতে না বলতে ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে দেলোয়ার, জি ভাই। অনেকদিন পরে এলে, ব্যস্ত নাকি আজকাল? হ্যাঁ, চাকরি নিয়ে একটু ব্যস্ত আছি। হ্যাঁ। আপনার ব্যবসা কেমন চলছে রবি ভাই? খারাপ না। গেস্ট হাউসের নাম দেখলাম এখনো ছায়াবিথি আছে, ওটা চেঞ্জ করে আপনার নামে করার কথা ছিল। শোনো, আমি যে গেস্ট হাউসের মালিক, এ কথা কাউকে বলেছো নাকি? না, আমি কাউকে বলিনি। খবরদার, কাউকে বলো না। হ্যাঁ, করলে সমস্যা কি? এটা তো আমার মাথায় কিছু আসছে না। আরে জানলে নানান রকম প্রশ্ন উঠবে। আমি কি করে এই লজের মালিক হলাম, টাকা পেলাম কোথায়, নানান রকম প্রশ্ন উঠবে। বলবেন ইমতিয়াজ সাহেব আপনাকে উইল করে দিয়ে গেছে, ঝামেলা শেষ। ঝামেলা শেষ না, ঝামেলা এখান থেকে শুরু হবে। দেখে ওসব তুমি বুঝবে না। দেলোয়ার, তোমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তাড়িয়ে দিতে চাচ্ছেন? তোমার ভালোর জন্য বলছি। আমি কারোর সাথে কথা না বললেই তো হলো। এই অনেকদিন পরে এলাম, একটু তাস তাস খেলে যাই। এই দেখো, আবার তাসের কথা শুনলে তো আবার আমার মাথাটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থাকো থাকো। আচ্ছা।
আপনার সাথে একটু কথা বলি? জি আহ, আপনি কি সাংবাদিক? জি না। তো এখানে কেন এসেছেন? জি আচ্ছা, আপনি কি মারিয়ান নামের কাউকে গেস্ট হাউসে দেখেছেন আপনি? দেখেছি। আচ্ছা, মারিয়া আপনার কি হয়? বন্ধু। শুধুই কি বন্ধু? না আসলে ও আমার ফ্রেন্ডসি। তাই বলুন। চলুন আমার সাথে। জি। আরে আসুন না। দেখুন তো, উনি আপনার মারিয়া না? ও আপনার মারিয়া না? হ্যাঁ, কিন্তু সাথের ছেলেটাকে সাইফ, সাংবাদিক। কিন্তু মারিয়া ওর সঙ্গে কেন? বুঝিনি। প্লিজ এখানে কোনো সিনকেট করবেন না। আপনি গেস্ট হাউসে গিয়ে একটা রুম দিন, তারপর মাথা ঠান্ডা করে মারিয়ার সাথে কথা বলুন। ঠিক আছে, আপনি যাবেন না? একটু পরে আপনার সাথে আমার দেখা হবে, কিন্তু আপনার সাথে যে আমার দেখা হচ্ছে এটা কিন্তু কাউকে বলবেন না। কেন? তার আগে প্রমিস করেন কাউকে বলবেন না। তুমি যে বাসা থেকে পালিয়ে এসেছো আমাকে জানাতে পারতে। তোমাকে জানালে কি লাভ হতো? তুমি কি আমাকে শেল্টার দিতে পারতে? তোমার বাবা আমার বিরুদ্ধে কিডন্যাপিং কেস করেছে, এখন আমি ফেরারি, আর তোমার বাবার ভয় আমার বাবা মা পালিয়ে বেড়াচ্ছে। আমার সাথে সম্পর্ক করেছো, এইটুকু তো পেইন তোমাকে নিতেই হবে। তুমি এখনই আমার সাথে যাবে। কোথায় যাব? ঢাকায়, তোমার বাসায়। বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। তোমার কিছুই করার নেই, চলো। তোমার কিছু করার নেই? না। আমি তোমার সাথে যাব না। তাহলে কার সাথে যাবে? সাইফের সাথে? তার মানে সাইফের সাথে তোমার আগেই পরিচয় ছিল। তুমি চলে যাও প্লিজ। তোমাকে না নিয়ে আমি যাব না। আসো। হাত ছাড়ো। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে না যাও আমি কিন্তু লোকজন জড়ো করব। হাত ছাড়ো এবং যাও। যাও। তার মানে রফিক বাদলের সঙ্গে যে হাবিল কাবিলের পরিচয় ছিল সেটা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ রফিক গেস্ট হাউসের মালিক কিভাবে হলো সেটা আসলে খতিয়ে দেখা দরকার। রাইট। কাল সকালে তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে লোকাল রেস্ট অফিসে যাবে, হ্যাঁ। গিয়ে
একটু ওদের খাতা বের করে দেখবে যে এই গেস্ট হাউসের মালিকানার সত্ত্বগুলো কার কার নামে ছিল। ওকে ওকে। বাট তুমি যে কোনোভাবেই হোক তাদের সঙ্গে ক্লিয়ার করবে না যে তুমি আসলে কি কারণে এটা করছো। আপনি কি চলে যাচ্ছেন? জি। মারিয়ার সাথে ঝগড়া হয়েছে তাই না? জি। আপনি দেখেছেন কিছু? মারিয়া আপনার সাথে ফিরে যেতে চাইছে না, তাই তো? হ্যাঁ। আপনি কি চান বলুন তো? আসলে মারিয়ার বাবা আমার বিরুদ্ধে কেস করেছে। এখন ও যদি না যায় তাহলে আমি খুব বিপদে পড়ব। মারিয়াকে ফিরে পেতে চান, তাই তো? চাই, কিন্তু মারিয়ার বাবা মারিয়াকে আমার সাথে বিয়ে দিবে না। আপনার মারিয়া আপনার কাছেই ফিরে আসবে, আর ওর বাবা উনিও কেস উইথড্র করবে। তার বিনিময়ে আমাকে একটা ছোট্ট উপকার করতে হবে আপনাকে। কি উপকার বলেন? ওই যে গেস্ট হাউস আছে না, ওই গেস্ট হাউসের নিচের তলায় স্টোর রুম আছে। ওখানে একটা সুন্দর পুতুল আছে যা আপনাকে পুড়িয়ে ফেলতে হবে। আপনি পারবেন? জি, অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে কি মারিয়ার বাবা আমার বিরুদ্ধে যে কেস করেছে সেটা উইথড্র করবে? আর মারিয়া কি আমার সাথে যেতে রাজি হবে? অবশ্যই কেস উইথড্র করবে, আর মারিয়াকেও আপনি পাবেন। তাহলে অবশ্যই পারবো, অবশ্যই পারবো। পুতুলটা হচ্ছে স্টোর রুমে, আর স্টোর রুমটা হচ্ছে গেস্ট হাউসের নিচে, রাইট? কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করলেন যে? যে কোনো মুহূর্তে মারিয়া চলে আসবে। মারি, আপনি কি করে জানেন? আমি জানি রবিন এসেছে, আপনি জানেন? না তো। মারিয়ার বাবা রবিনের বিরুদ্ধে কিডন্যাপিং কেস করেছে। রবিন মারিয়াকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু মারিয়া যাবে না। আচ্ছা, আপনি রবিনকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন? কিভাবে? আমার একটু উপকার করবেন? কি উপকার বলেন? নিচতলার স্টোর রুমে একটা পুতুল আছে, ওটা পুড়িয়ে ফেলবেন। কেন? আমার মুক্তি হোক, আপনি চান না? মুক্তি? ওই বুঝি মারি এলো। আপনি? রবিন এসেছে, ও আমাকে নিয়ে যেতে চায়, তা আমি বলেছি আমি যাব না। আপনার বাবার সঙ্গে কথা হয়েছে? না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফ, আমি অন্য দেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার। থ্যাঙ্কস, আপনি আমাকে চিনতে পেরেছেন। না, রবিন আসেনি।
আমি আসলে একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মেয়ে ভালো আছে, সুস্থ আছে। আমি দায়িত্ব নিয়ে আপনার মেয়েকে আপনার কাছে সুস্থভাবে পৌঁছে দেব। জি, থ্যাংক ইউ। না না না, ফোর্স পাঠাতে হবে না, আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম। থ্যাংক ইউ। সালাম। এটা তো শিউলির ছবি, এখানে এলো কি করে? এখন ঘুম থেকে উঠলেন? হ্যাঁ, কাল রাতে ঘুম হয়নি, সকালে আসলে ঘুমিয়েছি। এনিওয়ে, তোমরা কি ল্যান্ড অফিসে গেছিলে? হ্যাঁ, 4 বছর আগে রফিক সাহেব রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন মালিকানা চেঞ্জের জন্য, কিন্তু অথরিটি রেজিস্ট্রি করেননি। কেন? কারণ রেজিস্ট্রি করার জন্য দাতাকে উপস্থিত থাকতে হয়, যেখানে দাতা উপস্থিত ছিলেন না। ওকে, দাতার নাম কি? ইমতিয়াজ চৌধুরী, উনি রফিক সাহেবের চাচাতো ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা গিয়ে রিসেপশনে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর রফিক, বাদল ওরা যেন কোথাও না যায়। ঠিক আছে, আরেকটা কথা। হ্যাঁ বলো। ফয়সাল, এখন কথাটা বলা দরকার নেই, পরে বলবো। ওকে, যাও তাহলে তোমরা। এসআই সাহেব, সাইফ বলছি। আপনি কি এখন আপনার ফোর্স নিয়ে এখানে আসতে পারবেন? সম্ভবত হাবিল কাবিলের মৃত্যু রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো। ওই জুতো জোড়ো নিয়ে আসবেন। থ্যাংক ইউ। আমি কোনো কথা শুনতে চাই না। এইবারের মতো আমার মাফ করে দেন। আপনি দেখবেন মিস্টার রফিক, জি, মিস্টার বাদল, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনি সাংবাদিক মানুষ, আপনি তো প্রশ্ন করতেই পারেন, বলুন। হাবিল কাবিলের বাবা মতিন সাহেব এবং আরো বয়স্ক 3 জন ওনাদেরকে দেখেছিলেন। কি ঠিক বলিনি? সত্য কথা বলুন রফিক সাহেব, তা না হলে আপনার বিপদ বাড়বে, কমবে না। থানায় নিয়ে এমন মার দেব, বলুন বলুন মেয়ে এসেছিল কিনা? জি, মেয়ে এসেছে। মেয়েটার নাম কি? বিথি। তার মানে বিথি নামে এই গেস্ট হাউসের নাম রাখা হয়েছিল ছায়াবিথি। জি স্যার, বড় স্যার, আপনার জন্য চা নাস্তা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, করো। জি না, আপনার কিছুই করতে হবে না, আপনি এখানে দাঁড়ান। রফিক সাহেব, জি। বিথি এখন কোথায়? বিথি আমার ভাইয়া মারা যাওয়ার কয়েকদিন পরেই ও অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। ও কি ওর মার কাছে ফিরে গেছে? হ্যাঁ। ও প্রসঙ্গ আমরা পরে আসি। ইমতিয়াজ সাহেব যে আপনাকে দানপত্র দিয়েছিলেন, সেটা কি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। গুড। আচ্ছা দেখুন তো, এই সিগনেচারটা ইমতিয়াজ সাহেবের কিনা?
দেখুন ভালো করে দেখুন, এটা ইমতিয়াজ সাহেবেরই সিগনেচার এবং এটা আসল। আপনার কাছেও তো এরকমই একটা দলিল আছে, তাই না? আচ্ছা আমাকে বলুন তো, ইমতিয়াজ সাহেব কি আপনাকে স্বেচ্ছায় দানপত্রটি দিয়েছিল? জি। তা যদি হয়ে থাকে তাহলে উনি দানপত্র রেজিস্ট্রি করার সময় রেজিস্ট্রি অফিসে গেলেন না কেন? না মানে উনি হঠাৎ করে ঢাকায় চলে গিয়েছিলেন। হ্যাঁ, মিথ্যে কথা। ওই সিগনেচারটা ওনার নয়, ওটা আপনি করেছেন। আপনি সিগনেচার নকল করেছেন, এরপর আপনি জবরদখল করেছেন। কারণ আপনাকে ইমতিয়াজ সাহেব ওগুলো দান করে দেননি। মিথ্যে কথা। আমার ভাই আমাকে নিজের ইচ্ছায় আমাকে এটা দান করে দিয়ে গেছে। তাই না? এই সিগনেচারও তার? এই সিগনেচারও তার। তুমি দেখো তো সুজন, ইমতিয়াজ সাহেব জমিটা কার কাছ থেকে কিনেছেন? এটা কিনেছে হচ্ছে আফাজউদ্দিন সাহেবের কাছ থেকে। এসআই সাহেব আপনিও দেখুন। দুটো সিগনেচার তো এক না। আমার মনে হয় এই ছায়াবিথি গেস্ট হাউসটা দখল করার জন্যই আপনি ষড়যন্ত্র করে আপনার ভাইকে মেরে ফেলেছেন। না না, উনি উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। জি জি জি, উনি তো মারা যাবেনই, কারণ ওনার গাড়িতে তো ব্রেকই ছিল না। ব্রেক যদি না থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট করবেন এবং ইমতিয়াজ সাহেব মারা যাবেন, এটাই সত্যি। গাজীপুর থানা পুলিশ আপনার ভাইয়ের লাশ উদ্ধার করেছেন এবং তাদের রিপোর্ট অনুযায়ী ওনার গাড়ির ব্রেকটা কাটা ছিল। সেটা এক হলে আপনি অথবা বাদল সাহেব আপনি কাউকে দিয়ে এই কাজটা করিয়েছেন। বলুন বলুন, করিয়েছেন? আপনি অবশ্যই কাজটা করিয়েছেন। বলুন বলুন, কে করেছে তাহলে? কে করেছে তাহলে বলুন? আমি করি নাই। কে করেছে? আমি না, আমি না করেছি। হাবিল কাবিল কোনো না কোনোভাবে আপনাদের কুকর্মের বিষয়গুলো জেনে গিয়েছিল। সে কারণেই আপনারা ও দুই ভাইকে জঙ্গলে নিয়ে গিয়ে বিষধর সাপ দিয়ে ছোবল খাইয়েছেন। আমরা সাপ পাবো কোথায়? আপনারা দুটো কোবরা সাপ পুষতেন এবং পেছনে জঙ্গলে হাড়ির ভেতরে ওই দুটো সাপ ছিল, ঠিক বলিনি? হ্যাঁ, সাপ দুটো এখন থানা। দেখুন তো রফিক সাহেব, এই ছবিটা কার? ভালো করে দেখুন, দেখুন দেখুন। এটা বিধির ছবি। ভাই এটা তো অনন্যার ছবি। ভাই এটা তো ডেইজির ছবি। এ তো শিউলির ছবি। ভান করছে। সুজন, স্যার তোমরা গিয়ে স্টোর রুমের তালাটা ভাঙো, আমি পুতুলটা নিয়ে এসো। যাও। ঠিক আছে। সাহেব, আমার ডিউটি শেষ, প্লিজ আপনি দেখুন। ঠিক আছে। এই যে ভান করতে হবে না। তুমি কানাডা থেকে কবে এসেছো? আমি তো কানাডা যাই। যাওনি? তাহলে 4 বছর তুমি কোথায় ছিলে? তোমাকে তো বলেছি, আমার এক আত্মীয়ের বাসায়।
জানি শিউলি নামে, সুজন জানে অনন্যা নামে, ফয়সাল জানে ডেইজি নামে। কেন? আমি সবার কাছে ভিন্ন নামে পরিচিত হতে চেয়েছি, ঘনিষ্ঠ হতে চেয়েছি শুধু একটা কারণে, শুধু ওই পুতুলটাকে পুড়িয়ে ফেলার জন্য। শুধু এটাই কারণ? তোমার সাথে আমার আলাদা একটা সম্পর্ক স্যার। এক্সকিউজ মি, একটু শুনবেন? রফিক ও বাদল স্বীকার করেছে যে ওরা হাবিল ও কাবিলকে সাপের দংশন হত্যা করেছে। ইমতিয়াজ সাহেবের গাড়ি ব্রেক ওরাই লুজ করেছে। আর ওরা আরেকটা কথা বলেছে। কি বলেছে? বিথি একটা ভূত। তার মানে? রফিক বলল 4 বছর আগে ওরা দুজন বিথিকে এন্ড্রিং খাইয়ে খুন করেছে। আমাকে আর তুমি দেখতে পারবে না সাইজ, আমার পার্থিব মুক্তি হয়েছে, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। যখনই তুমি আমার কথা ভাববে, তখনই আমি তোমার মাঝে উপস্থিত হব। ভালো থেকো সাইজ।